মাশাআল্লাহ এখানে প্রায় 650-700 মতো ছেলে আসছে। বাট আমি এর মধ্যে অনেক ট্যালেন্ট দেখেছি, বাট আমরা 10টার বেশি তো নিতে পারবো না। ফার্স্ট বলার দেখি আমরা বলে গ্রিপ, রান আপ, তাদের রিলিজ পয়েন্ট, এগুলো সবই দেখবে। কারণ আমি যেটা বললাম, অনেক ভালো বোলার আছে, অনেকেই বলতে পারে স্যার আমাকে নিলেন না কেন। আমি ওকে ক্লিয়ার করেছি যে আমি ইলেকশন করতে চাই না। ওদেরকে ইন্সপায়ার করতে এসে আজকে ওদের উচ্ছ্বাস দেখে আমরা ইন্সপায়ার্ড। টপ ডাউন অ্যাপ্রোচের থেকে আমার মনে হয় বটম আপ অ্যাপ্রোচে গেলে আমার মনে হয় ক্রিকেটের জন্য, আমার মনে হয় বাংলাদেশের ক্রিকেটের জন্য এটা অনেক ভালো কিছু হবে ইনশাল্লাহ আগামীতে। আসলে আমার খুব একটা এক্সপেকটেশন ছিল না যে এখানে এত ছেলে হবে। আমি ভাবছিলাম আমাদের 150-200 ছেলের মতন হবে, আন্ডার 16 যেহেতু। বাট মাশাআল্লাহ এখানে প্রায় 650-700 মতো ছেলে আসছে। মানে এই দেখাটাও একটা ডিফিকাল্ট ব্যাপার আছে, এত ছেলেকে এত শর্ট টাইমের মধ্যে দেখাটাও ডিফিকাল্ট। বাট আমি হ্যাপি যে এরকম একটা প্রথমবারের মতন এরকম একটা অর্গানাইজ করার জন্য, বাচ্চাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য। আমরা এখান থেকে 10টা ছেলেকে, বেস্ট ছেলেকে আমি এখান থেকে পিক করবো, যাদেরকে আমরা আগামী 2 বছর মনে হয় আমরা বাংলা ক্যাটে ট্রেনিং করার ব্যবস্থা করে দিবে। এবং এটা পুরোটাই আসিফ সাহেব নিজেই করবেন, মানে উনি স্পন্সর করবেন 10টা বাচ্চাকে। প্লাস আমি এখন দেখলাম, যখন এখানে দেখলাম, আমি ওর সাথে লাঞ্চের পর ডিসকাস করলাম এখানে এত ছেলে পেলে আছে যারা ইন্টারেস্টেড, যারা এত ইন্টারেস্টেড ক্রিকেট খেলার জন্য, তাদের জন্য একটা ক্রিকেট একাডেমি তৈরি করতে এখানে এই মাঠেই হয়তো একদম পুরো 100% ফ্যাসিলিটি দেয়, বা যতটুকু আমরা পারি নেগোশিয়েট করে এই ফ্যাসিলিটি ডেভেলপ করে এই বাচ্চাগুলোর জন্য, যেহেতু বাসা বাড়ি সবার খুব কাছে, একটা ক্রিকেট কোচ এনে, কারণ বগুড়া থেকে তো অনেক মানে স্বনামধন্য ক্রিকেটার তৈরি হয়েছে, তো ওরা পারবে না আমি এটা বিশ্বাসই করি না। যদি চেষ্টা থাকে 100 অবশ্যই ওরা এখান থেকে অনেক বড় প্লেয়ার তৈরি হবে। তো সেই সুযোগটা উনি করে দিচ্ছেন, এই জন্য অনেক ধন্যবাদ। এসআর গ্রুপকে অনেক ধন্যবাদ, আসিফ রহমানি ভাইকে ধন্যবাদ, যেরকম একটা সুযোগ করে দিচ্ছেন বাংলাদেশ ক্রিকেটারদের জন্য। আশা করি যে ওনার এই স্বপ্নটা একদিন সত্যি বাস্তব হবে, এবং এখান থেকে এই ধুনট, শেরপুর এই অঞ্চল থেকেই বাংলাদেশ ন্যাশনাল টিমে কোনো না কোনো প্লেয়ার রিপ্রেজেন্ট করবে ইনশাআল্লাহ। তৈরি করেছেন বলা যায়, বা তাদের সেই সিঁড়িটা তৈরি করে দিয়েছেন। এখন এরকম একটা ট্যালেন্ট হান্ট প্রোগ্রামে এসে আসলে ওরকম ক্রিকেটার আপনি পেয়েছেন কিনা? It's too early to say because Tahid Hridoy and Tamim was playing. আমরা যখন দেখি ওকে, আমি যখন দেখি ওরা 16-17 এরকম খেলে, তো ওই বয়সে তো ওরা মোটামুটি রেডি ছিল, ওইটাকেই আবার ফাইন টিউনিং করে হয়তো বা আমাদের একাডেমি থেকে ইয়ে করে। তো এখন আমরা যেটা চেষ্টা করছি যে 16 বছরের বাচ্চা, যে 10টা বাচ্চা যাবে, ওদেরকে আমরা সেই সুযোগটা পাবো ফাইন টিউনিং করার। ওইখান থেকে আমরা হয়তো বা আগামী তহিদ হৃদয় বা তামিমকে চেষ্টা করবো বের করতে। বাট আমি এর মধ্যে অনেক ট্যালেন্ট দেখেছি, বাট আমরা 10টার বেশি তো নিতে পারবো না বলে হয়তো বা এখানে একটা ক্রিকেট একাডেমি হলে এই ছেলেগুলো একটা প্রশিক্ষণের ব্যবস্থা পাবে। এক্স্যাক্টলি। আপনি তো মানে অনেক একাডেমির সাথে যুক্ত, আবার অনেক ট্যালেন্ট হান্ট প্রোগ্রামেও গিয়েছেন। এরকম ব্যক্তি উদ্যোগে ট্যালেন্ট হান্ট প্রোগ্রাম এবং প্রতিভা অন্বেষণ, এটা আপনার কাছে প্রথম কিনা? হ্যাঁ, অবশ্যই প্রথম। মানে এর আগে আমরা পিঙ্ক সিটি বলে একটা রান করেছিলাম, যেটা আমরাই করেছিলাম অর্গানাইজ ক্রিকেটাররা। বাট এবার একজন করলেন যার ক্রিকেটের প্রতি যথেষ্ট মানে ভালোবাসা এবং যে লাভ স্পোর্টস, এবং উনি নিজের উদ্যোগে এরকম একটা অনুষ্ঠান করা, এত অল্প সময়ের মধ্যে এরকম একটা জিনিসকে বাস্তবায়ন করা, মানে আমার কোনো আইডিয়া ছিল না। আমি যেটা বললাম যে এখানে এসে যে এত বেশি বাচ্চা হবে, আমি ছোটো একটা উপজেলা শহর, এখানে খুব বেশি 150-200 বাচ্চা হবে হয়তো আন্ডার 16-এর, বাট ইট ওয়াজ ম্যাসিভ, মানে 657 বয়স, মানে ম্যাসিভ। তা আমার মনে হয় যে এটা থেকে একটা আমার মনে হয় যে হয়তো বা এখানে ছেলেরা অবশ্যই খেলাধুলা, সব বাচ্চারাই খেলতে পছন্দ করে, ছেলেরা এই বয়সী বাচ্চারা অবশ্যই, তারা আমরা ছোটোবেলার মতো যেমন মাঠমুখী, এরাও মাঠমুখী। বাট এখন মনে হয় এরা আরেকটু চিন্তা করতে পারবে, একটু স্বপ্ন দেখতে পারবে, তো রিয়েল বিকাম এ ক্রিকেটার, রাইট? তার যদি একটা একাডেমি সত্যিই তৈরি করতে পারি আমরা ইনশাল্লাহ, তাহলে আমার মনে হয় যে সেই স্বপ্নটা আরও ভালোভাবে তাদের মধ্যে ঢুকবে, এবং তারা আরও বেশি সিনসিয়ার এবং মানে উইথ অ্যাটিটিউড ট্রেনিং করতে পারবে আর কি। সত্যি কথা বলতে একটু জানতে চাই, মানে আপনি ব্যক্তি উদ্যোগে এরকম, মানে মনে হয় আমার জানা মতে, আমি যদি ভুল না করে থাকি, এটাই প্রথম যে কেউ ব্যক্তি উদ্যোগে এরকম ট্যালেন্ট হান্ট প্রোগ্রাম করছে। তো এখানে যাদেরকে আপনারা পেলেন, তাদেরকে নিয়ে আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি? কারণ এর আগে আমরা দেখেছি যে এরকম ট্যালেন্ট হান্ট প্রোগ্রাম অনেক হয়েছে, অনেক ক্রিকেটার বেরিয়েছে, কিন্তু তাদেরকে আসলে সেই নার্চারটা করা হয়নি। তো আপনি যেহেতু এক মানে ব্যক্তি উদ্যোগ নিয়েছেন, সেক্ষেত্রে এই ক্রিকেটারদের নিয়ে আপনার স্বপ্নটা কি? জি, আসলে যেমনটি ভাই বলছিল, আমরা ওদেরকে ইন্সপায়ার করতে এসে আজকে ওদের উচ্ছ্বাস দেখে আমরা ইন্সপায়ার্ড, এবং তারা যেভাবে এত এক্সাইটেড, এবং আমি গার্জিয়ান সহ অনেকেই এসেছে। তো আমরা চাইবো এটা যে এখানে আপনি ঠিকই বলেছেন যে ট্যালেন্ট হান্ট থেকে যে কয়েকজন উঠে আসলো, পরে দেখা যায় যে প্রপার আপনার নার্চার্ড হয় না তারা ভবিষ্যতে গিয়ে। সেই কারণেই কিন্তু আমরা এখান থেকে যারা পিকড হচ্ছে, এখানে ডাইরেক্টর আছেন বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমির, এবং ভাই তো ওখানে হেড কোচ, ভাই কোচিং করেন। সেই জন্যই আমরা যে 2 বছরের যে প্রশিক্ষণ যেটা তারা পাবে, তো সেই এই সাইকেলটা চলতে থাকবে। ধরেন এইবার যদি এই 10 জন যায়,
আমার চিন্তাভাবনা আছে, আগামীতে পরিকল্পনা আছে যে পরবর্তী আরেকটা সাইকেলে আমরা ধরেন 1-2 বছর পরে করে আরও 10 জনকে আমরা একটা পাইপলাইন তৈরি করতে থাকলাম। আমি মনে করি যে বাংলাদেশ ক্রিকেটকে সমৃদ্ধশালী করতে হলে এই অনেক দিক থেকে পাইপলাইন তৈরি করতে হবে। শুধু জেলা না, উপজেলা পর্যায় থেকেও পাইপলাইন তৈরি করতে হবে, যেখানে আমি বারবার বলি যে গ্রাসরুটকে এম্পাওয়ার করা। এমনকি আমার পরবর্তী পরিকল্পনা আছে যে স্কুল ক্রিকেটকে প্রমোট করা। তাইলেই কিন্তু ধরেন বিশেষ করে যে বগুড়া কিন্তু তার হারানো গৌরব ফিরে পাবে মনে করি। একটা সময় বগুড়া কিন্তু ওয়াজ ট্রু ক্রিকেটিং হাব অফ বাংলাদেশ। তো যদিও আমি দেশের ক্রিকেটেই অবদান রাখতে চাই, বা যেহেতু আমি এই বগুড়ার সন্তান, স্বাভাবিকভাবে আমার বগুড়ার প্রতি টানটা একটু বেশিই থাকবে। তো সেই ক্ষেত্রে বগুড়া জেলা এবং উপজেলা, যেমন আমার নিজের এলাকা এখানে শেরপুর ধুনট, একে সমৃদ্ধশালী করার লক্ষ্যেই কিন্তু আমার এই প্রক্রিয়া চলমান থাকবে। এবং আমার যে সামাজিক প্রচেষ্টা, এখানে আমি উল্লেখ করতে চাই, আজকে যেমন ক্রিকেট নিয়ে হচ্ছে, যেটা হচ্ছে একসাথে করি সমৃদ্ধ শেরপুর ধুনট, এটা শুধু ক্রীড়াঙ্গন নয়, এটি হচ্ছে আপনার একটি যুব সমাজের যে উন্নয়নে এটা ভূমিকা রাখতে চায়। যেমন আমরা এই মাদকের কথা বলি, আমরা যে আমাদের বাচ্চারা বিপদগামী হচ্ছে, এই বিপদগামী হলে কি হয়, ধরেন আপনার এখানে অন্যায় হচ্ছে সমাজে, আপনার অনেক ধরনের আমরা অসঙ্গতি দেখতে পারি। আমরা কিন্তু তাদের ওই অ্যাভিনিউ বা স্কোপগুলো তৈরি করতে পারছি না। তো তাদেরকে এই থেকে দূরে রাখার জন্যই কিন্তু আমার এই সামাজিক প্রচেষ্টা, খেলাধুলা বলেন, সংস্কৃতি বলেন, যেন এই ধরনের স্কোপগুলো আমরা এই বাচ্চাদের তৈরি করে দিতে পারি। আপনি একাডেমির কথা বললেন, আবার তাদেরকে আসলে মানে বৃত্তি দেওয়ার কথাও বললেন। জি। তো এই যে ব্যক্তি উদ্যোগে আপনি এরকম একটা প্রোগ্রাম হাতে নিলেন এবং সেখানে সুজন ভাইকেও সেটার সাথে কানেক্ট করলেন, একটু গল্পটা জানতে চাই যে কিভাবে আসলে আপনার মাথায় এই চিন্তাটা আসলো। কারণ এখন আমরা দেখি যারা মানে ক্রিকেট আসতে চায় তারা ওই যে লেভেলটা আসলে এরকম গ্রাসরুটে ইনভেস্ট করে না, আপনি যেটা এখন করছেন। জি জি। সেই জন্য আসলে গল্পটা জানতে। আসলে সুজন ভাই আর আমি তো একটা ক্লাবের সাথে সম্পৃক্ত আছি। আমি তো আপনার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর হয়ে আছি শাইনপুকুরের। ভাই ওই ক্লাবটি দেখছেন। তো সেখান থেকে আমরা অনেক আইডিয়া শেয়ারিং হয়। যেমন দেখেন, আজকে এই ট্যালেন্ট হান্ট করার কথা, এই পরিকল্পনা আমরা আগেই করেছি, কিন্তু আজকে এখানে বসে বসে কিন্তু ভাই একটা পরামর্শ দিয়েছেন যে যেই ছেলেগুলোকে আমরা এভাবে সিলেক্ট করতে পারছি না, অসংখ্য ছেলেপেলে আসছে, আসলে আমরা ইন্সপায়ার্ড হয়েছি ওদেরকে দেখে। সেই ক্ষেত্রে কিন্তু ভাইয়ের আইডিয়া থেকে যে এই যে রেগুলার বেসিসে যে একাডেমি যখন আমরা করবো, এটা তো ধরেন একটু লম্বা সময় লাগবে, বাট এখনের জন্যই কিন্তু ভাই একটা স্ট্রাকচার করে দিবে, যে এই স্ট্রাকচার আমরা এই মাঠটাকেই ব্যবহার করে কিছুটা সংস্কার প্রয়োজন, আর মূলত এখানে প্রশিক্ষক প্রয়োজন। এবং আমাদের যে ভাইগুলো কাজ করছে তারাও আগামীতে যদি তাদের সহযোগিতা পাই, আর সুজন ভাই তো আছেই, তাহলে এই মাঠেই আমরা কিন্তু এই ছেলেপেলেদের এই ট্রেনিংটা কিন্তু চালিয়ে যেতে পারবো। সেখান থেকে কিন্তু এই ট্যালেন্টটা কিন্তু কিছুটা নার্চারিং এখান থেকেই হচ্ছে। আর গ্রাসরুটের বিষয়ে আমি বলবো যে হ্যাঁ, আমরা হয়তো প্রথমে একটা মানে আমি যদি ক্রিকেট বোর্ডের দৃষ্টিকোণ থেকে দেখি, আমার মনে হয় টপ ডাউন অ্যাপ্রোচের থেকে আমার মনে হয় বটম আপ অ্যাপ্রোচে গেলে আমার মনে হয় ক্রিকেটের জন্য, আমার মনে হয় বাংলাদেশের ক্রিকেটের জন্য এটা অনেক ভালো কিছু হবে ইনশাআল্লাহ আগামীতে। সেক্ষেত্রে ভাই আপনাকে মানে বোর্ডে দেখার একটা সম্ভাবনা আছে কিনা, যেহেতু আপনি গ্রাসরুটেও কাজ করছেন, ওই জায়গাটাতেও আপনার নিশ্চয়ই একটা কন্ট্রিবিউশনের জায়গা আছে। ক্লাব ক্রিকেটের সাথে কাউন্সিলর হয়ে আছে, তো আগামীতে আমরা এখন নতুন যেই আপনার অ্যাডহক কমিটি আসছে, তামিম ইকবাল সেও আমার বন্ধু মানুষ, ছোট ভাই, যারা ওই কমিটিতে আসছেন তারাও আমার, ইশরাফিল খুসরু আছেন, তারাও আমার বন্ধু, আমার কলেজমেট তারা। তো সেই ক্ষেত্রে তারা আমার বিশ্বাস তারা অনেক ভালো কাজ করবে। আগামীতে যদি আমরাও সুযোগ পাই তাদের সাথে আপনার একসাথে হয়ে কিছু ভালো করার জন্য বাংলাদেশের ক্রিকেটের জন্য, তাহলে অবশ্যই সেটা সময় বলে দিবে। একটা সম্পূর্ণ কোশ্চেন, আপনি এর আগের বার নির্বাচনের জন্য মনোনয়ন তুলেছিলেন এবং সেটা পরবর্তী নির্বাচন করেননি, এই সামনে যে নির্বাচন হবে অ্যাডহক কমিটির অধীনে, সেই নির্বাচনে আপনি পার্টিসিপেট করবেন? ইনশাল্লাহ ইচ্ছা তো আছেই, যদি পরিস্থিতি বিবেচনা করে, এবং যেহেতু একটা অ্যাডহক কমিটি আমার বিশ্বাস তারা একটা সুন্দর নির্বাচন আয়োজন করবে, তাহলে যেহেতু আপনি এটা মেনশন করেছেন যে আমি আগেরবার নির্বাচনে গিয়েছিলাম বাট পরিস্থিতি ওরকম অনুকূল ছিল না বলে সেই নির্বাচন থেকে আমি সরে দাঁড়িয়েছিলাম, তো ইনশাল্লাহ আগামীতে ইচ্ছা আছে যদি পরিস্থিতি অনুকূল থাকে এবং সব কিছু আপনার সেইভাবে সুন্দরভাবে আয়োজন হয়, তাহলে একজন বগুড়ার সন্তান হিসেবে যদি আমি ক্লাব সাইড থেকে নির্বাচন করার আমার ইচ্ছা আছে। সুজন ভাইয়ের কাছে একটা কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে যে বাংলাদেশে পেস বোলিং অলরাউন্ডারের অভাব, এগুলো স্যার সুমন রিসেন্ট বলেছে। এখন আন্ডার 16 থেকে এটা হয়তো এখন সিলেক্ট করা বেশ ডিফিকাল্ট, বাট এমন কি কোনো ট্যালেন্ট আপনি দেখতে পাচ্ছেন যাদেরকে আসলে নার্সিং করলে ওইভাবে নিয়ে যাওয়া সম্ভব? এটা একটা। আরেকটা কোয়েশ্চেন হচ্ছে যে যাদেরকে সিলেক্ট করা হচ্ছে 10 জন, তাদের মধ্যে এমন কি ভিন্নতা দেখা হচ্ছে? এখানে কয়েকশো ক্রিকেটার এসে এক একজন ট্যালেন্ট এক এক রকম, ভিন্নতাটা কি তাদের, এবং যেটা সে অন্যরা ফলো করতে পারে, নেক্সট কোনো ট্যালেন্ট হবে? ফার্স্ট কথা হচ্ছে যে আমি এখনো সেটা বলতে চাই না, যে নাম বলতে চাই না। বাংলাদেশে এখন অনেক এরকম ট্যালেন্ট আছে যারা ফিউচার বাংলাদেশ অলরাউন্ডার হবে, যারা হয়তো অনূর্ধ্ব 18 খেলছে কিংবা 19 টিমে খেলে ফেলেছে, এরকম বেশ কিছু প্লেয়ার আছে। আর
সেকেন্ডলি আপনি যেটা প্রশ্ন করলেন, এখান থেকে আমরা বেসিক্যালি ছেলেদের দেখবো যে তাদের ফার্স্ট বলারদের ক্ষেত্রে আমরা বলে গ্রিপ, রান আপ, তাদের রিলিজ পয়েন্ট, এগুলো সবই দেখবো। এখানে আমি যেটা বললাম, অনেক ভালো বোলার আছে, অনেকেই বলতে পারে স্যার আমাকে নিলেন না কেন, আমি তো ভালো বল করি। কিন্তু আমরা আমাদের টেকনিক্যাল পার্টগুলো দিয়ে কথা বলবো। টেকনিক্যাল পার্টে আমরা যেসব ছেলেকে ভালো দেখেছি সেই ছেলেগুলোকে আমরা হয়তো চিন্তা করবো। ব্যাটিংয়ে আমরা দেখবো যাদের স্টান্স থেকে আরম্ভ করে, ব্যাট গ্রিপ থেকে আরম্ভ করে সোজা ব্যাটে ব্যাট করতে পারে, বা সেই সাহসটা আছে ব্যাটিং আছে, তাদেরকে আমরা সিলেক্ট করবো। আসলে আমি বললাম ইটস নট ইজি, এত ছেলের মধ্যে থেকে ইটস ভেরি ইজি, টাফ জব টু সিলেক্ট প্লেয়ার্স, বাট উই ট্রাই আওয়ার বেস্ট যতটা ভালো আমরা নিতে পারি। আর এই জন্য আমার নাসিব ভাইকে বলা যে আমরা যাতে এখানে একটা ছোট একাডেমি হইলেও করতে পারি, এই মাঠটাতেই করতে পারি। ইউনুস সাহেব আসছেন, সো আমাদের আইডিয়াটা একটু উনি আসছেন, ওনার সহযোগিতা লাগবে আর কি। সহযোগিতা অবশ্যই আমাদের লাগবে। তাহলে এখানকার এই অঞ্চলের ক্রিকেটারদের জন্য একটা খুব বড় সুযোগ তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ। ট্যালেন্ট হাবের বাইরের একটা কোয়েশ্চেন করি। বিসিবি নির্বাচনে এসে থেকে প্রশ্ন ওনাকে করেছে, আপনিও আগের বোর্ডে নাজমুল হাসান পাপনের আমলে সেই বোর্ডে পরিচালক ছিলেন, এরপর আর আপনাকে দেখা যায়নি ক্রিকেট বোর্ডে। আমি ইকবাল প্রেসিডেন্ট হওয়ার পর বোর্ডে গিয়েছিলেন। আগামী নির্বাচনে আপনার নির্বাচন করার সম্ভাবনা আছে কতটা, বা আপনি ইচ্ছুক কিনা? না, আমি একদমই চান্স নাই, আমি নির্বাচন করতে চাই না আসলে। তো ক্রিকেটের সাথে যদি আমি অন্যভাবে থাকতে পারি সেটা দ্যাট উইল বি গুড এনাফ, বাট ক্রিকেট বোর্ড ডাইরেক্ট ইলেকশন করবো না আসলে। সুজন ভাই, তামিম ইকবাল গিয়েছিলেন ক্রিকেটার্স একাডেমিতে, সেখানে আপনার সাথে কথা হয়েছে। ক্যাপ্টেন্স কার্ড প্রোগ্রামে গিয়েছিলেন আপনি, সেখানেও কথা হয়েছে। তামিমের সাথে আপনার আসলে কি কথা হয়েছে, এবং আপনি ইন্টারভিউতে বলেছেন যে যদি তামিম আপনার অভিজ্ঞতাটা কাজে লাগাতে চায় সেক্ষেত্রে আপনি মানে রাজি আছেন। তো এখন আবার বলছেন ডিরেক্টর বা নির্বাচন করবেন না, সেক্ষেত্রে আসলে কিভাবে আপনি ক্রিকেট বোর্ডে হেল্প? আমি জানি না, তামিমের সাথে আমার ক্রিকেট নিয়েই কথা হয় বেসিক্যালি, বাংলাদেশের ক্রিকেটের ডেভেলপমেন্ট নিয়ে কথা হয়, যে আমরা কীভাবে কী করলে আরও বেটার হয়। ওর আইডিয়াসগুলো আমি শুনি, বা আমার কিছু বলার থাকলে আমি তো বলি। বাট মানে ও চেয়েছে যে আমার এক্সপিরিয়েন্সটা ও চায়, আর কীভাবে চায় আমি জানি না। বাট আমি ওকে ক্লিয়ার করেছি যে আমি ইলেকশন করতে চাই না। বাট আমার যদি আমার প্রফেশন ইজ কোচিং, বাট যদি কোচিং রিলেটেড অন্য কিছু থাকে, আই মাইট হেল্প বিসিবি। যদি আমি মনে করি আমি কোয়াইট গুড এনাফ, বা বিসিবি যদি মনে করি আমি কোয়াইট গুড এনাফ, তাহলে হয়তো সুযোগ থাকবে একটা কাজ করার। বাট সেটা এখনও টু আর্লি টু সে, বাট সময় বলে দিবে কী করবো। আপনি আরেকটা প্রশ্ন আমার দিক থেকে শেষ। আপনি যে এই গরমে রোদে পুড়ে ঠিকই ক্রিকেটারদের জন্য কাজ করছেন, ক্রিকেটের জন্য কাজ করছেন, বাট আপনি সেই মূল্যায়নটা পাননি। আগের বোর্ডে যদি বলি আপনি সেই মূল্যায়নটা পাননি। আসলে কি টপিক হিসেবে কাজ করে আপনার যে এই রোদের মধ্যে আপনি এখনো ক্রিকেটার খুঁজে যাচ্ছেন, দেশকে দিয়ে যাচ্ছেন কোনো স্বার্থ ছাড়াই? এটা একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হচ্ছে যে আসলে বাংলাদেশ টিম এখন ভালো করছে, কোনো ক্রিকেটার আসলে আপনার কাছে আসলে জানতে চায় কিনা বা পরামর্শ চাই কিনা তাদের বিভিন্ন প্রয়োজন? ফার্স্টলি ক্রিকেটই আমার সব কিছু আসলে। মাঠ থেকে খেলেই বড় হয়েছি, তো ওইটা আমার মধ্যে থেকে যায়নি, কারণ আমি এখনও 7 দিনই মাঠে থাকি। ইনফ্যাক্ট আমি রাজশাহীতে 3 দিন কাজ করি। বাংলা ক্রিকেট একাডেমি জানেন আপনারা, 4 দিন আমার নিজের এখন একটা একাডেমি আছে ক্রিকেটার্স একাডেমি, সেই 4 দিন আমার ক্রিকেটার্স একাডেমিতে আমি কাজ করি। আর তো এটা ছাড়া সম্ভব না, আসলে মাঠ ছাড়াটা ডিফিকাল্ট। বোর্ডের ডিরেক্টর ছিলাম তখন আমি কোচিং করেছি, সবই করেছি। তো ক্রিকেট মাঠের বাইরে আমি কোনো সময় যাইনি।